আচ্ছা, আমার হেডফোন লাগালাম, শুনলাম। সমস্যা কি? ভাবি কি পেজে ঢুকছে? ভালো পেজে আছে। শুরু হয়ে যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশান্তরীর নতুন একটি পর্বে। প্রবাস জীবনের গল্প মানেই দূর থেকে দেখা চকচকে কোনো ছবি নয়, এর পিছনে লুকিয়ে আছে শূন্য থেকে শুরু করার এক অজানা লড়াই। নতুন দেশ, অচেনা রাস্তা, তীব্র শীত, আর এর মাঝে প্রতিদিনের বাস্তবতা। আজকের দেশান্তরের আয়োজনে আমার সাথে যিনি আছেন তিনি শুধু একজন অতিথি নন, আমার খুব কাছের একজন বন্ধু। 2022 যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে উদ্দেশ্য ছিল পোর্টসমাউথে গোছানো, প্রথম দিকে কাজের জন্য হন্যে হয়ে ঘোরা, আর ভিন দেশে নিজের দেশের একটু চেনা স্বাদ, একটু দেশি বাজার বা গ্রোসারি খুঁজে পাওয়ার যে লড়াই, তা সে কিভাবে পার করেছে আজ আমরা শুনবো তার সেই না বলা গল্পগুলো। জানবো হতাশার অন্ধকার পেরিয়ে কিভাবে সে নিজের জন্য একটি জায়গা তৈরি করে নিল। চলুন কথা বলি আমাদের সবার বন্ধু ফয়েজ আহমেদ রবির সাথে। আসসালামু আলাইকুম ফয়েজ আহমেদ রবি, আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি তো 2022 সালে ইস্ট লন্ডনে পা রেখেছিলেন। জি, তো ইস্ট লন্ডনে পা রাখার আগেকার আপনার বাংলাদেশের ছোটখাটো জীবন সম্পর্কে যদি কিছু একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্মে আমার নিজের গল্প সবার সঙ্গে শেয়ার করে দেওয়ার। আর আমার বেসিক্যালি আমি খুব সাধারণ একজন মানুষ, খুব অসাধারণ কোনো গুণাবলী দিয়ে আমি গুণান্বিত নই। আমার পড়াশোনা করেছি আমি বরিশালে, আমার জন্মস্থান বরিশাল। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে অনার্স এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে মাস্টার্স করেছি। এরপরে আমি কাজ করেছি কনকর্ড ফার্মাসিউটিক্যালে। এরপরে আমি কাজ করেছি জিপিএস নামে একটা টেন্ডিং কোম্পানিতে। এরপরে কাজ করেছি আমি বিকন ফার্মাসিউটিক্যাল, সেখানে আমি প্রায় 7 বছর কাজ করেছি। তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে আমি ছিলাম বায়োটেক কোঅর্ডিনেটর যখন আমি জয়েন করি। তো আসলে আমার ভাগ্যটা কখনোই মানে খুব একটা সহজ রাস্তায় ছিল না, শুধু সবসময় উঁচু উঁচু ছিল। তো বলতে গেলে আমাকে প্রথমে পোস্টিং দেওয়া হয়েছিল অনকোলজি ডিপার্টমেন্টে। সেখান থেকে আমাকে 7 দিনের মাথায় ট্রান্সফার করে বায়োটেক ডিপার্টমেন্টে আনা হয়। তো এরপরেই কোনো একদিন বিকালবেলা কোনো একটা হাসপাতালের করিডোরে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনার হয়তো অবশ্যই মনে আছে। আপনার সঙ্গে চা খেতে খেতে গল্প ছিল, আর আপনার কাজের পেশার ধরন এবং আমার পেশার ধরন একই রকম থাকার কারণে অনেক সময় আমাদের একসাথে কেটেছে। আমি বিকনে বায়োটেকে কেরিয়ার শুরু করার পরে আমার শেষ পর্যন্ত যে অবস্থায় গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এরিয়া ম্যানেজার পজিশনে গিয়েছিলাম। সেখানে আমি সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশন এবং খুলনা ডিভিশনের একটি অংশ কভার করতাম। 2020 সালে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। 20 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমাদের পরিবার বড় করার একটি সুযোগ আসে, সে সুযোগটা আমরা গ্রহণ করি। তো গ্রহণ করার পরে আমাদের আর্থসামাজিক যে অবস্থা ছিল ওই সময়কার, ওইখান থেকে বের হয়ে যাওয়ার জন্যই আসলে বিদেশ যাওয়ার এই চিন্তা। কারণ সবাই তো যার যার অবস্থান থেকে ভালো জায়গায় যেতে চায়। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি 7 বছর ধরে একই জায়গায় কাজ করতেছি, বাট কাজ করার পরে সেখান থেকে ওইরকম আশানুরূপ কোনো মানে ফিডব্যাক পাচ্ছিলাম। যথেষ্ট পাচ্ছিলাম, যেটা বলতে পারেন যে বাংলাদেশের কর্পোরেট জগৎটা যেরকম ওইরকম করে পাচ্ছিলাম, বাট আমি আমার যে পোটেনশিয়ালিটা, আমার যে ভিতর থেকে যে জিনিসটা আমার করতে ইচ্ছা করতেছে, আমি সেটা ঠিক পাচ্ছিলাম না। তো এই স্বপ্ন থেকেই আসলে বিদেশ যাওয়ার চিন্তা মাথায় আসে। তো তখন আমার সহধর্মিণীকে আমি বললাম যে যে চলো আমরা ইউকেতে মুভ করি। তো উনি তখন বললেন আমাকে যে ইউকেতে না, তুমি যাও, আমি পরে যাবো। তখন আমার স্ত্রী অলরেডি সন্তান সম্ভবা। তো উনি না করার পরে আমি আসলে আপনাদের যুক্তরাষ্ট্রের জন্য আবেদন করা শুরু করি। একটা ইউনিভার্সিটি থেকে আমার
I-20 অফার লেটারও চলে আসছিল। ইন দ্য মিন টাইম আমাদের পারিবারিক ছোটখাটো একটা গোলাযোগের কারণে আমি সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হই, কারণ ওই মুহূর্তে ইউএসএ তে পরিবার নিয়ে যাওয়াটা একটু টাফ ছিল। কারণ একসঙ্গে দুজনের ভিসা হতো না তখন। আগে হয়তো বা আমাকে আসতে হতো, তারপরে 6 মাস বা 1 বছর পরে আমার ওয়াইফকে আমি আমার আর্নিং দেখায় নিয়ে আসতে পারতাম, এরকম একটা অপশন ছিল ওই সময়তে। আর তখন ছিল কোভিড এর সময় অ্যাকচুয়ালি। তো কোভিড এর পর সময়ে বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়া শুরু করে। তো ওই ট্রেনটাকেও কিন্তু আমি মাথায় রেখেছিলাম যে এত মানুষ দেশ ছাড়তেছে কেন, আমি কেন না, আমি কোন জায়গা থেকে পিছিয়ে আছি। তো বিদেশে আসার আসলে অনেক মানে মুখের বিষয় না যে এখানে ফাইন্যান্সিয়ালি অনেক লায়াবিলিটি থাকে। তো যেহেতু আমার বাবাহীন, তখন আমার মা জীবিত ছিল। আম, আমার মা মারা গিয়েছে 2025 সালের 2রা জানুয়ারি। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো ইনশাআল্লাহ। উনি তখন আমাকে আসলে বিদেশে যেতে দেওয়ার জন্য উৎসাহিত কখনোই করেননি, দিতেও চাননি। আর যখন আমার সুযোগ হলো যে যাব, তখন কষ্ট করে গড়িমসি করে আমার স্ত্রীর সাথে প্রায় 4-5 দিন আমি কথা না বলে গেছি, তারপর সে রাজি হয়েছে। বলতে গেলে একটা চাপে পড়েই সে রাজি হয়েছিল। আপনার মনে আছে কিনা, আমি তখন আপনাকে শেয়ার করেছিলাম যে সজীব, আমি ইউকে তে যাওয়ার প্ল্যান করতেছি, আমি আপাতত ইউএসএ প্ল্যানটা বন্ধ করছি। আপনার হয়তো মনে আছে, তখন আমরা শ্যামলীর কোথাও এক জায়গায় বসে আমরা আড্ডা মারছিলাম, কাজেরই সুবাদে আড্ডা মারছিলাম। তো যেহেতু আপনি আমার কলিগ ছিলেন, আপনি আমার ওই খারাপ সময়টা দেখেছেন। তো এখন সবার উদ্দেশ্যে যদি বলতে হয় যে আমার ওই খারাপ সময়টাতে আসলে আমাকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ দেওয়ার মতো কোনো স্ট্রং ব্যাকবোন আমার নিজের ছিল না, প্লাস আমার সাপোর্টিভ কোনো পিপলও ছিল না যে আমাকে সাপোর্ট করবে। কারণ ইউকে তে পড়তে আসার জন্য যে টিউশন ফি, এরপরে যে লিভিং কস্ট, এগুলো সব ম্যানেজ করে নিয়ার অ্যাবাউট 40 লক্ষ টাকার মতো খরচ হয়। তখন আমার কাছে শূন্য পকেটে আমি কাজটা শুরু করি। আমি যেভাবেই হোক পরিবারের বিভিন্ন পরিজনের মাধ্যমে টাকা, তারপরে ডিজিটাল কিছু ফাইন্যান্স থেকে টাকা নিয়ে আমরা দুজনে পোর্টসমাউথ ইউনিভার্সিটির জন্য আমরা অ্যাপ্লাই করি। তো আমাদের তখন ওখান থেকে অফার লেটার আসার পরে আমরা অ্যাপ্লাই করি। ইন দ্য মিন টাইম আমার বেবি জন্ম নেয়, আমার বাচ্চা জন্মগ্রহণ করে। তো তখন আমার আসল স্ট্রাগলিং পুরোটা তখন শুরু হলো। এতদিন পর্যন্ত আমরা দুজন ছিলাম, এখন আমরা 3জন হয়ে গেলাম। এখন যে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব, তখন আমাদেরকে 3জনের জন্য অ্যাপ্লাই করতে হবে। 3জনের জন্য আমাদের হেলথ সার্চার জমা দিতে হবে এবং 3জনের জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য। তো তখন আমার বাচ্চা তখন মনে হয় 4 দিন বা 5 দিন বয়স। তখন আমি আমার বাচ্চার ছবি তুলে পাসপোর্ট অফিসে নিয়ে যাই পাসপোর্ট করার জন্য। তখন আমার শ্বশুর শাশুড়ি বা আমার মায়ের পক্ষ থেকে ওরকম করে সাড়া পাচ্ছিলাম যে আমি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম দুটনা চলতেছিল। যখন বাচ্চার পাসপোর্ট হয়ে গেল, তখন আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো সবকিছুই আমার ওয়াইফ করেছে, বেসিক্যালি আমি কিছুই করিনি, কারণ আমার ওয়াইফই মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে এখানে এসেছিল, আমি ছিলাম ডিপেন্ডেন্ট। কারণ আমার প্ল্যান ছিল আমাকে সংসারে হাল ধরতে হবে। আমার স্ত্রী হয়তো বা, যেহেতু বাচ্চা ছোট, স্ত্রী এখন কাজ করতে পারবে না, সে আমার বাচ্চাকে বাসায় যত্ন নেবে বা তার সঙ্গে থাকবে। তো এই ছিল আসলে আমার জার্নির একটা স্টার্টিং পার্ট। স্টার্টিং পার্ট, যেভাবে করে আমি আসলে ইউকে এর জন্য ভিসা আবেদন জমা দিলাম বা ইউকে তে আসলাম। তো 2022 সালে যখন প্রথম আপনি ইস্ট লন্ডনে পা রাখলেন, সে পা রাখার আগে যে ধরেন বিমানে ওঠা বা বিমানের ভিতরকার বা পা রাখার আগ মুহূর্ত, লাইক ফিলিংসটা সংক্ষেপ যদি। সেই বাইকটা বিক্রি করে আসতেছি, কেন আমার বাইকটা আমি সঙ্গে নিয়ে আসতে পারতেছি, কারণ আপনি জানেন আমি খুব বাইক ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা খুব কাদাচ্ছিল। যখন আমি প্লেনে উঠে বসি, আর মতো বলতে গেলে, কিন্তু আসলে আমি কান্না করতেছিলাম যখন আমি মালয়েশিয়ান এয়ারলাইন্স একটা ফ্লাইটে উঠি। তো ওখান থেকে প্রথমে মালয়েশিয়া, তো যখন বিমান যখন রানওয়েতে যাচ্ছে ট্যাক্সিওয়ে থেকে, তখন আমি ফোনে কথা বলতেছি
যখন ফ্লাইটটা টেক অফ করলো তখন বুকের ভিতরে মনে হচ্ছে যে একটা বড় একটা পাথর এসে মানে একদম চেপে ধরলো, যে হায় হায় আমি এটা কি করলাম। আমার সেটেল লাইফ ছিল, আমার সেটেল বাসা ছিল, সংসার ছিল, জব ছিল, সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। আমি কি ঠিক করলাম কাজটা নাকি আমি ভুল করতেছি? তো যখন আমি ফ্লাই করলাম, এরপরে যখন আমরা মালয়েশিয়া এসে পৌঁছলাম, ইউকে বর্ডার পেট্রোল আমাদেরকে ওইখানে আটকাইছিল। আম, যার যারা ইউকে যাচ্ছে, যার যারা ইউকের প্যাসেঞ্জার প্রত্যেককে একটা সাইডে নিয়ে আটকাচ্ছে এবং চেক করতেছে। তো আমাদেরকে যখন দেখছে আমরা ইউকে যাচ্ছি বা লন্ডন যাচ্ছি, হিথ্রোতে নামবো, আমরা লন্ডন হিথ্রো এয়ারপোর্টে নামবো, তখন আমাদেরকে ওই যিনি আমাদের বোর্ডিং করাচ্ছিলেন উনি বর্ডার ফোর্সকে ইশারা করলেন। তো ওনারা আমাদের কাছে আসলেন, আসার পরে আমাদেরকে একটা পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাদের সকল ডকুমেন্টগুলো চেক করতেছিলেন। তখন খুব ভয় কাজ করতেছিল, হায় হায় আল্লাহ কি হইলো, আমাকে ভিসা কি জাল, ভিসা কি 2 নাম্বার হইলো নাকি, এরকম করতেছে কেন, নাকি আমার যাওয়া হবে না। পালপিটেশন রেট খুব বেড়ে গিয়েছিল, আমার ওয়াইফ খুব হাই হাই করতেছিল, বাচ্চা কান্না করতেছিল, মানে সব মিলিয়ে একটা মানে বিশাল ভেবাচেকা আমার একটা অবস্থা। তো পরে আমাদের ইউকে পেট্রোল বর্ডার পেট্রোল বললো যে ইয়াস ইউ আর ক্লিয়ার টু গো। ওরা চেক করলো যে আসলে আমরা আইএইচএসপি দিয়ে, এগুলো চেক করার পরে আমাদেরকে ওরা বোর্ডিং করতে দিল। তো আমরা সবার লাস্টে বোর্ডিং করেছিলাম, ফুল প্লেন যখন ভরে গেছে সবার লাস্টে আমরা বোর্ডিং করি। সবচেয়ে ভয়ানক মোমেন্ট ছিল এটা যদিও। এরপরে যখন হিথ্রো এয়ারপোর্টে নামি, ওই সময় আসলে আমি আবার ওই বাংলাদেশ থেকে ফ্লাই করার মতো ইমোশনাল হয়ে গেছিলাম। আমার ওয়াইফের হাত ধরে বলছিলাম, তুমি ওর সঙ্গে থাকবা তো, আমরা পারবো, যদি সঙ্গে থাকো, তো না থাকলে কিন্তু পারবো না। খুবই একটা মানে কি বলবো যে একটা বেদনাদায়ক বিষয়, যেটা আমার মনে কাজ করছিল তখন, যে আমি আসলে পারবো কিনা। সব ছেড়ে আসছি, হাতে কিছু জমা টাকা নিয়ে আসছি, যে জমা টাকাটা দিয়ে আমার আগামী 2-3 মাস চলতে হবে, এর ভিতরেই আমাকে কাজ ব্যবস্থা করতে হবে। তো এয়ারপোর্টে নামার পরে যে ঠান্ডার যে ধাক্কাটা প্রথম খেয়েছি, এটা সবচেয়ে শকিং ছিল আমাদের সবার জন্য। সবচেয়ে বেশি শকিং ছিল আমার ছেলের জন্য, কারণ ও তখন 2 মাস 10 দিন বা 2 মাস 5 দিন এরকম বয়স ছিল সম্ভবত। তো তখন যখন নামলাম, আমার ছেলে সে চিৎকার করে কান্না, কারণ ওখানে মানে হিমশীতল ঠান্ডা যেটাকে বলে আর কি, কারণ এই রকমের ঠান্ডায় কখনো আমার যাওয়া হয়নি আমার এর আগে। আমি এর আগে দেশ ঘুরেছি, কিন্তু এরকমের ঠান্ডার ভিতরে আমার কখনো আসা হয় না। তো এরপরে আম, যখন নামার পরে বাচ্চা অপরন্ত কান্না করছে, তার কান্না শেষই হচ্ছে না। তো এইটা দেখে আমাদেরকে ইউকে বর্ডার পেট্রোল আমাদেরকে একটা ডিফারেন্ট গেটে নিয়ে গেল, গিয়ে ইমিডিয়েটলি আমাদেরকে গেট ক্লিয়ারেন্স করলো, তা না হলে হয়তো 2-3 ঘন্টা লাগতো আমাদের লাইনে পিছনে দাঁড়িয়ে থাকলে পরে। তো নামার পরে আমি তো জানি না কিভাবে, কারণ আমাকে কেউ রিসিভ করার জন্য কেউ ছিল না আসলে, যেটা সত্যি কথা, যে আমি যেখানে আসছি কাউকে জানাইছি যে ওই ভাই আমি আসতেছি, আমাকে একটু তুমি নিয়ে যেও। এখানে আমি একটা পার্ট মিস করছি, আমাদের বাসা রেন্টের একটা বিষয় ছিল, কারণ আমি যে উঠবো কোথায়। রাইট। তো একজন লোক বাসা ছেড়ে দিয়েছিল, তো তার বাসা ছেড়ে দেওয়ার 15 দিনের সুযোগ ছিল ওখানে, কারণ 15 দিন পর্যন্ত তার ভাড়া টাকা দেয়া আছে। বাসায় কোনো ফার্নিচার নাই, নর্মাল কাঠের ফ্লোর, একটা হিটার ছিল শুধুমাত্র, আর একটা আলমারি ছিল, টয়লেট ছিল, সোফার রুমে সোফা ছিল, এতটুকুই, দ্যাটস ইট। তো ওই বাসাটা আমরা আমার ওয়াইফের কোন এক এলাকার বোনের মাধ্যমে ম্যানেজ করি 7 দিনের জন্য। 7 দিন পরে আমাদের ওখান থেকে নতুন বাসা খুঁজে যেতে হবে। ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ওই মুহূর্তে, কারণ আমি কাউকে চিনি না, জানি না কে আমাকে বাসা ভাড়া দিবে। তো আসার পরে যখন আমি এয়ারপোর্ট থেকে নামার পরে যখন আমি ট্যাক্সি করলাম, তখন আমি বুঝি না আসলে ট্যাক্সিতে কি দরাদরি করা যায় দেশে। তখন ট্যাক্সি আমাকে বললো যে তোমার কাছ থেকে মিটারে নিব। ঠিক আছে, মিটারে চলবো। বুঝতে পারি না আসলে মিটার আম, যে কত দ্রুত টাকা বাড়ে আর কি, পাউন্ড বাড়ে, নট টাকা, পাউন্ড বাড়ে। কারণ আমার কাছে ক্যাশ টাকা, তখন আমার কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কোনো কিছুই নাই আমার সঙ্গে। যখন ট্যাক্সিতে উঠলাম, তখন যাচ্ছি যাচ্ছি ট্যাক্সি মিটার বাড়তেছে, আর আমি সেই টাকাগুলোকে বাংলা টাকায় ক্যালকুলেট করতেছি পিছনে বসে বসে। সবচেয়ে বদারিং একটা মোমেন্ট ছিল যে এক মুহূর্তে তখন ট্যাক্সি ভাড়া 16,000 সামথিং বাংলা টাকায় চলে আসলো। এটা এই দেশের টাকায় 110 টাকা তখন ছিল। তো আমি তখন চিন্তা করলাম, হ্যাঁ আমি কি করলাম, 16,000 টাকা দিয়ে আমি এয়ারপোর্ট থেকে বাসায় আসলাম,
বাসায় আসার পরে কোনো খাবার নাই আমাদের। তো ওই যে বাংলাদেশ থেকে ফ্লাই করার সময় প্রাণের বাটার বন ছিল ওই সময়, একটা অল টাইম বাটার বন, ওগুলো ছিল ব্যাগের ভিতরে। ওইটা খেয়েই ওই রাত পার করলাম। রাতের বিষয়টা আসলে আরো জঘন্য ছিল, যেহেতু ফ্লোরে শুইতে হবে। তখন কি করলাম, তখন দেখলাম যে কি কি করা যায়, কি করে ছেলে নিয়ে তো ফ্লোরে শোয়া যাবে না, না কোনো বালিশ না কোনো চাদর, কিছুই তো নাই। ব্যাগে চাদর আমার মিসেস তাড়াতাড়ি করে ব্যাগ থেকে চাদর বের করছে, তো আমি দেখলাম কি রাস্তার মানে বাসার পাশেই একটা ম্যাট্রেস পড়ে আছে ওই রাতে। সেই ম্যাট্রেসটা আমি টেনে নিয়ে এসে পরিষ্কার করে তার উপরে আমি ওয়াইফ বাচ্চা সব ঘুমাইলাম। তো বালিশ ছিল না, তখন যেটা করলাম, যেহেতু আমি বসেছিলাম ওই সময়, আমাদের একটা ছোটবেলা আমি জিনিস শিখছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ লঞ্চে আমি জিনিস শিখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে বালিশের পরিবর্তে মাথা নিচে ব্যাগ দিয়ে ঘুমানো। তো ওই রাতে আমরা ব্যাগ দিয়ে ঘুমাইছি, শুধুমাত্র আমার ছেলের জন্য ছোট একটা বালিশ ছিল, যেটা ও আমি প্লেস করে নিয়ে আসছিলাম, ওইটা দিয়েও ঘুমাইছি। আমার ছেলের কান্না থামলো। আর বাজার কোথায়, মোবাইলের সিম কোথায়, কি না কি কিচ্ছু জানি না। মানে এত ফার্স্ট্রেট পরে ওই দিনকে সারাদিন না খেয়েই ছিলাম বলতে গেলে কয়েকদিন। ওই দিনকে রাতে আমরা বাজার থেকে, বাজার বলতে হচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে অফ লাইসেন্সের শপে গেছিলাম, অফ লাইসেন্স শপ থেকে রুটি কিনে নিয়ে এসে তারপরে আমরা রুটি দিয়ে, হ্যাঁ রুটি, শুধু রুটি আর কলা কিনে খেয়েছিলাম ওই পরের দিন রাতে। থার্ড ডেতে আমার একটা পরিচিত বরিশালের ছোট ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগে আমি সক্ষম হই। সে আসলে আমার কাছে আসে এবং আমার কাছে আসার পরে আমার কাছ থেকে নিয়ে যায়, আমাকে নিয়ে যে বাজারে যায়, সেখান থেকে বাজারে আসলে চিংড়ি বাজার কোথায় আছে আসলে অ্যাকচুয়ালি। ও তখন নতুন আসছে, ও তখন মাত্র 4 মাস হয়েছিল এখানে আসার। তো ও অত ভালো করে সবকিছু চেনে না, জানে না, ওর অতটা লিঙ্ক আপ তৈরি হয় না এই দেশে তখন। তো তখন এখান থেকে বাজার করলাম, চাল কিনলাম 5 কেজি, আর হচ্ছে গিয়ে মুরগি, একটা চিকেন কিনে নিয়ে আসছি। কারণ তখন আমার 1 পাউন্ড যদি আমি বাজার করার জন্য খরচ করতাম, ওই 1 পাউন্ডে আমি চিন্তা করতাম আমি 123 টাকা খরচ করতেছি ওই সময়ে। তো বাজার হাত দিতে ভয় লাগতো, ট্রেনে উঠতাম না, বাসে উঠতাম না, হাঁটতাম। তো এটাই ছিল আসলে প্লেন থেকে নামার পরে বাসায় আসার পর্যন্ত, সেটেল হওয়ার আগ পর্যন্ত এরকম একটা ঘটনা। ইনফ্যাক্ট আমার কাছে কোনো মানে পাতিলও ছিল না যে পাতিলে করে আমি ভাত রান্না করতে হবে। কারণ আর একটা জিনিস বাদ দিছি, সেটা হচ্ছে গিয়ে যে চুলা আমি যাইতে পারতাম না, কারণ চুলা ছিল ইন্ডাকশন কুকার। আমি ইন্ডাকশন কুকারের সাথে কখনো নিজে পরিচিত না। ওকে, আমি নিচ থেকে লাল হচ্ছে, বাট চুলা কই, আগুন কই। তো এটা বুঝতে বুঝতে আমাদের 4 দিন লেগে গেছিল। 4 দিন পরে আমার বাসায় আসলে ভাত এবং মুরগির মাংস রান্না করছিলাম, ওটাই ছিল আমার খাবার 4 দিন পরে ইউকে আসার। তো খুবই বাজে একটা সিচুয়েশন পার করছি। রুটি চাবাইতে চাবাইতে দাঁতগুলো ব্যথা হয়ে গেছিল, শুধু রুটিই খাইতাম আর কলা খাইতাম, এছাড়া কোনো খাবার এই সময় আমাদের কাছে ছিল না। কারণ আমি যেহেতু জানতাম না, খুব রিমোট একটা এরিয়া থাকতাম যেখান থেকে বাজার অনেক দূরে ছিল, বুঝতে পারিনি প্রথমবার। চলাফেরার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কেমন ছিল? ট্রান্সপোর্ট ভালো ছিল, বাস ছিল আমার বাসা থেকে 7 মিনিট হেঁটে গেলে বাস স্টপ ছিল। প্রতি 15 মিনিট 20 মিনিট পর বাস থাকতো সেখানে। তো সেই বাসে করে গিয়ে প্রথম আপনার সেই বাজারে যাওয়া আসার দিনগুলো নাকি? সত্যি কথা বলতে কি, প্রথমে বাসে করে আমি বাজারে যাইনি, আমি হেঁটে হেঁটে গেছিলাম। ওকে, কারণ বাসে উঠলে আমার তখন 1 টাকা 25 পয়সার মতো খরচ হইতো ওই সময় প্রতিটা ট্যাবে। তখনও জব টব হয়নি, রাইট? কোন যাবে না তো, এটা আমার মানে ইউকে আসার পরে ঘটনা, ফার্স্ট উইকের ভিতরে। হ্যাঁ ফার্স্ট উইক সেকেন্ড উইকের ভিতরে। তো ফার্স্ট উইকের শেষের দিকে এসে আমি, সেকেন্ড উইকের শেষের দিকে এসে আমি একটা ওয়েস্টার কার্ড বলে দেশে, যেটা হচ্ছে ট্রাভেল কার্ড দেশে। তো ট্রাভেল কার্ড করি, ওই ট্রাভেল কার্ডে আমি 30 পাউন্ড রিচার্জ করি। 30 পাউন্ড থেকে কেন রিচার্জ করলাম, কারণ আমাকে কাজ খুঁজতে যেতে হবে। ওকে, তার জন্য পাতিল কিনছি, ইন দ্য মিন টাইম একটু সবজি কিনছি, একটু মুরগি কিনছি, এরপরে কাজ খুঁজতে হবে, আবার বাসাও খুঁজতে হবে। একটা তো হাসপাতাল, তারপর বাসার সবকিছু সেট আপ, নতুন পরিবেশে মানিয়ে নিতে আপনার প্রথম 1 উইকের মতো হয়তো সময় লেগে গিয়েছে। শুধু এইটুকুই না, আপনার সেখানকার ওয়েদার আবহাওয়ার সাথে তখন কিভাবে মানাচ্ছিলেন আপনি? আবহাওয়ার সঙ্গে বানাইতে আসলে আমাদের একটু কষ্ট হয়েছে,
কারণ আমাদের প্রথম রাতটা আমরা কোনো কম্বল টম্বল ছাড়াই জ্যাকেট গায়ে দিয়ে ঘুমাইছি, কারণ জ্যাকেটই ছিল আমাদের হচ্ছে গিয়ে প্রথম রাতের কম্বল। ওই রাতটা কখনো ভোলার মতো না আসলে। তো আমাদের কাছে যখন আমরা কিনি, তখন আমরা 3 দিনের দিন আমরা কম্বল কিনি। 3 দিন পরে আমরা কম্বল কিনি, কারণ 3 দিন পরে আমরা বাজারে গিয়েছিলাম। 4 দিনের দিন বাসায় চুলা জ্বলছে, 3 দিনের দিন আমি কম্বল কিনছিলাম। আর ইট ওয়াজ ভেরি ডিসগাস্টিং, ট্রাস্ট মি। এই রকমের কষ্ট লাইফ টাইমে পাই নাই। তারপরে তো বাজারে কথা বাদই দিলাম, কারণ বাজার করতে, যেটা বললাম আপনাকে, বাজার করতে গেলে আমাকে চিন্তা করতে হচ্ছে আমাকে পাউন্ডে না আমি ক্যাশে খরচ করতেছি। তো সেই বাজারটা অ্যাকচুয়ালি আপনার হেঁটে বলছিলেন আপনি হেঁটে যাওয়া আসা করতেন প্রথম কয়েকদিন, তো সেই হেঁটে যেতে আনুমানিক কতক্ষণ লাগতো? নিয়ার অ্যাবাউট 45 মিনিট। ওকে, তো ব্যাক করার সময় কি হেঁটে আসতেন নাকি বাসে? ব্যাক করার সময় হেঁটে আসতাম। তো এই যে বাজার ক্যারি করার জন্য সেখানে কি আপনার ট্রলি ইউজ করতে পারতেন নাকি জাস্ট হাতে নিয়ে হাঁটতেন? ট্রলি আমার প্রথম মাসে ছিল না, আমি সেকেন্ড মান্থে আমি ট্রলি কিনি। আচ্ছা, যখন আমি প্রথম নতুন একটা বাসায় যাই, ওই বাসায় গিয়ে আমি ট্রলি কিনি। ওকে। তার আগ পর্যন্ত আমার হাতে করে ব্যাগে করে টেনে নিয়ে আসতাম। গ্রোসারিটা তো বাঙালি গ্রোসারি ছিল, রাইট? গ্রোসারি বাঙালি বলতে পাকিস্তানি ইন্ডিয়ান গ্রোসারি, বাঙালি ডিরেক্ট গ্রোসারি তখন আমি খুঁজে পাইনি। আচ্ছা, আপনার আচ্ছা ঠিক আছে, এই তো বুঝলাম। তো আপনি ওই সময় আপনার চাকরি খুঁজবেন, সেজন্য আপনি বললেন যে আপনি ওয়েস্টার কার্ড, রাইট? হ্যাঁ, ওয়েস্টার কার্ড রিচার্জ করলেন, তারপরে একটু বলেন। সরি, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, ওয়েস্টার কার্ড রিচার্জ করার পরে আসলে আমি একটু বিড়ম্বনায় পড়েছিলাম। কিভাবে আমি বলি, এক লোক আমাকে ইউকে তে আসার সঙ্গে সঙ্গে চাকরি দেবে বলেছিল। আচ্ছা, বলেছিল আমাকে ট্রাফিক মার্শালের কাজ, যেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে যখন বড় বড় গাড়িগুলো ঢোকে, যখন হাত দিয়ে ইশারা করে ডানে যাও, বামে যাও, উপরে যাও, নিচে যাও, এরকম করে ইশারা করে, ওই কাজ দিবে। তো উনি ওনার দেশ থেকে 4 কেজি ইটের মতো, এরকমের বড় বড় ইটের মতো 4টা গুড়ের পার আমাকে দিছিল বাংলাদেশ থেকে। তো ওইটা ওনাকে দিতে হবে। তো ওই চাকরির আশায় প্রথম দিন আমি যাই ওই গুড় নিয়ে পিঠের ভিতরে। আমি আবারও বলি, তখন কিন্তু আমি বাসটি, তখন আমি হেঁটে হেঁটে গেছি এই পর্যন্ত। যাওয়ার পরে উনি আমার সঙ্গে দেখা করতে আসে। তো ওই দিনকে বৃষ্টি হচ্ছিল। ইউকের ওয়েদারটা খুবই বাজে একটা ওয়েদার, সত্যি কথা বলতে। কারণ ইউকের ওয়েদারে না আছে মা, না আছে মাস। এই গরম, এই ভয়ঙ্কর বাতাস, এই আবার ঠান্ডা, মানে একটা, মানে ওয়েদারে কোনো ব্যালেন্সই নাই এখানে। ওকে। ওই দিন বৃষ্টি হচ্ছিল। তো আমার বাংলাদেশ থেকে যে জ্যাকেটগুলো আমি নিয়ে এসেছিলাম, নিউ মার্কেট থেকে কেনা জ্যাকেট, আমার নর্থ ফেস বলতে হবে। তো সেই যেগুলো আসলে পানি এসে ভিতরে ঢুকতো। আগে বুঝতাম না যে বৃষ্টি পড়লে এই দেশের জ্যাকেটের পানি নিচে পড়ে যায়। তখন ওয়াটারপ্রুফ আর কি, যেটাকে বলা হয়। তো আমার জ্যাকেটে ওয়াটারপ্রুফ, জ্যাকেটে ভিজে যাচ্ছিল। তো উনি আমাকে নিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার মতো আমাকে হেঁটে এক জায়গায় নিয়ে যায় কাজের জন্য। সেখানে যে কথা বলে, বাট ওনারা আমাকে কাজ দিতে রাজি না, কারণ আমি দেশে নতুন আসছি, আমার কোনো এক্সপিরিয়েন্স, আমাকে কাজ দিবে না। আচ্ছা, তো এরপরে উনি কখনো আমার সঙ্গে ওনার জীবদ্দশার মতো যোগাযোগ করেনি। আর আমিও চাইনি ওর সাথে কখনো যোগাযোগ করতে, কারণ আমি পরিচিত মানুষের কাছ থেকে কোনো রকম আশা বা ভালোবাসা কোনোটাই আসলে পাইনি, আর পাইতে চাইও না। এরকম বিদেশে আসার প্রতিটা স্টেপ আমাকে আমার জীবনকে চিনাচ্ছে, আমি জীবনে কোথায় যাচ্ছি, কি করতে চাচ্ছি, কিভাবে নিয়ে যাচ্ছি। প্রতিটা দিন আমাকে নতুন করে শিখতেছিলাম। এরপরে 2 সপ্তাহ পরে আমি এক জায়গায় কাজ পাই। আমার কাজটা ছিল খুবই রাবিশ একটা কাজ। আমি বারের ভিতরে আমার মদের বোতল ক্যারি করে নিয়ে আসতে হবে, আর সবাই যে মদ খেয়ে প্লাস্টিকের ওয়ান টাইম কাপগুলো ফ্লোরে ফেলতেছে, ওগুলার ভিতরে গিয়ে টোকায় টোকায় নিয়ে আসতে হবে ওকে। ব্যাগে ভরে। এটা ছিল আমার প্রথম জব, এটা ছিল ক্যাশের জব। এখানে আমি ক্যাশের জব বলতে আমি কেমনে বুঝাই, এখানে 2টা জব হয় ইউকেতে, একটা হচ্ছে এনআই জব, একটা হচ্ছে ক্যাশের জব। তখন ওটা ছিল ক্যাশের জব। তখন পার ঘন্টায় হচ্ছে গিয়ে উনি আমাদেরকে 8 টাকা করে দিত ওই কাজের জন্য। তখন আমি একটা ক্লাবে যাই, ওই ক্লাবে কাজ শুরু হয় রাত্র সন্ধ্যা 6টা থেকে রাত্র 1টা 2টা পর্যন্ত কাজ হতো এখানে। এর মধ্যে 1 ঘন্টা ব্রেক থাকতো। জীবনে যে কোনোদিন মানে মদের দোকানে কাজ করব বা এরকম নোংরা কাজ করবো বুঝি নাই। আমি কাপ পরিষ্কার করতেছি, আমি গ্লাস ময়লা টোকাচ্ছি, মানুষ মদ খেয়ে বমি করতেছে, সেই বমি করা মদের ভিতরে লবণ ঢেলে সেই মদ পরিষ্কার করতেছি। আমি টয়লেটে, মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে হিসু করতে করতে, সো ওইখান থেকে তাদেরকে সরাই তারপর টয়লেট ক্লিন করতেছি। দ্যাট ইজ লাইক আমার প্রথম মাসটা আসলে খুবই রিডিকুলাস গেছে। ওকে। তো ব্যাক টু ব্যাক 2 সপ্তাহ আমি ওই কাজটাই করি। ওইখান থেকে আমি প্রথম স্যালারি পাই। যেদিনকে আমি প্রথম স্যালারিটা পাই, ওই দিনকে আমি
আম, লন্ডন ব্রিজে গেছিলাম আমার বাচ্চা নিয়ে, আমার ওয়াইফ নিয়ে। ওই সময় প্রথম স্যালারিটা আমার অ্যাকাউন্ট হিট করে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আমার ওয়াইফকে তখন জয় ধরে বলছিলাম, রুমা আমার বলে রাখি আমার স্ত্রীর নাম রুমা। তো রুমা, আমার প্রথম স্যালারিটা আমি আসলে পেয়েছি আজকে। তো রুমা তখন থেকে খুব খুশি হয়ে গেছিল, বলার বাইরে ছিল সে খুশির মুহূর্তটা। 256 টাকা আমি প্রথম আমার ইউকের কামাই। এটা হচ্ছে মদের বোতল ফেলে আর হচ্ছে গিয়ে মানুষের মূত্র পরিষ্কার করে, মানুষের মূত্র এবং বমি পরিষ্কার করে। তো ওই দিনকে আসলে বুঝি যে আসলে যে শ্রমই, সেটা সাদা হাত হোক আর কালো হাত হোক, সেটা ময়লার ভিতরে দেই আর কলম ধরি, শ্রমই। ওই দিনকে পরে আমার ভিতরে যেটা আত্মহংকার ছিল আগে, যে না আমি এই কাজ করব না, এটা করবো ওটা করবো না, ওইটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এরপরে আরো অনেক করুণ দৃশ্য ছিল ওখানে কাজ করার অবস্থায়। আমি সংক্ষেপে বলি, কারণ বললে অনেক গল্প অনেক লম্বা হয়ে যাবে। যেটা হচ্ছে গিয়ে যে আম, এমন একটা সময় ছিল যখন আমার কাছে বাস ভাড়া থাকতো না যে আমি বাসায় ফেরত আসবো। তখন কি করতাম, যে তখন 1 টাকা 25 পয়সা বাস ভাড়া, কারণ আমাদের এখানে 3 ঘন্টা তখন বাস ট্রাভেল ফ্রি ছিল। তো আমার বাসা বলতে আসতে 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা যতবার ট্র্যাপ করি ততবার আমাকে ওই একই টাকা কাটবে। তো হ্যাঁ, লাইক কয়টা বাস পাল্টাতে পারা হতো আপনাকে? আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড। বাসা পর্যন্ত আসতে আমাকে 3টা বাস পরিবর্তন করতে হতো, বাট 3 ঘন্টার ভিতরে আপনি আনলিমিটেড টাইম বাস চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেটাই বলছিলাম, আর কাজ থেকে বাসায় আসতে 3 বার বাস চেঞ্জ করা লাগতো 3বার বাস চেঞ্জ করতে হতো। তো যখন আমি এরকম একটা রাত হয়েছে যেখানে আমি খাবারের জন্য অনেক ক্ষুধা লাগছিল। সো ক্ষুধার কষ্ট কি কষ্ট, হালাল খাবার ছাড়া খাবো না আমি, আমার জেদ। এখন পর্যন্ত আল্লাহর রহমতে এই দেশ বাংলাদেশ থেকে আসার পথে, এই দেশে আসা এখন পর্যন্ত একদিনও হারাম খাবার বা হারাম কামাই করা খাবার আমার পেটে বা আমার মুখে যায় না, এবং আমার পরিবারের কারো মুখেও যায় না। আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে। আল্লাহ আমাকে কষ্ট করেছে, বাট এখন মধ্যে আমি হালাল কামাই করেই খাই। তো তখন এক লোক যাচ্ছিল, তো ওনার ব্যাগ থেকে একটা স্যান্ডউইচ পড়ে গেছিল। ওনাকে বলছিলাম যে আপনি স্যান্ডউইচ পড়ে গেছে, আপনি স্যান্ডউইচ নিয়ে যান। বলছে না আমার লাগবে না, তুমি খাও। আমি জানি না উনি কেন আমাকে এই কথা বলো, না আমার লাগবে না, তুমি খাও। দেখলাম আসলে স্যান্ডউইচটা টুনা স্যান্ডউইচ ছিল, তো টুনা তো হালাল। তো ওই দিনকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত না খাওয়ার কারণে, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি লাগে আস্তে আস্তে করে এই পর্যন্ত কাজে আসছি। সন্ধ্যা 6টায় কাজ শুরু হয়েছে, কারণ বাসা থেকে দুপুর 12টায় বেরোয়েছিলাম, ওখানে পৌঁছতে বিকাল 4টা বেজে গেছিল। তো এরপরে ওইখানে কাজ করার পরে যখন ক্ষুধা লাগে তখন ওই স্যান্ডউইচটা পড়ে যায়, বললাম তো উনি ভদ্রলোকের স্যান্ডউইচটা আমি খেয়েছিলাম। ওই দিন আসলে বুঝলাম আসলে আল্লাহ নামে দুনিয়াতে আছে, যে তোমার আসলে তোমার রিজিক লিখে রাখছে, তোমার রিজিক তার হাতে লিখিত। তোমার ক্ষুধা লাগলে সে তোমাকে খাওয়াবেই, যেভাবেই হোক। ওটা আমার জন্য একটা চরম শিক্ষা ছিল। এরপরে ওই পরে যে বললাম যে আমার কাছে 1 টাকা 53 পয়সা ছিল আমার কার্ডের ভিতরে, ওয়েস্টার কার্ডের ভিতরে, ওই 1 টাকা 53 থেকে আমি বাসায় আসি। এরপরে আমি চিন্তা করলাম যে না, এই কাজ আর করবো না, এই কাজে করতে গেলে পরে এগুলো করতে হয়, আমি অন্য কাজ করা শুরু করি। তো ইউকেতে প্রফেশনাল বা পার্ট টাইম কাজ খোঁজা, লাইক এটা কি পরিমাণ ডিফিকাল্ট? সত্যি কথা বলতে কি, যদি কেউ পরিচিত থাকে আপনার, তাহলে খুবই সহজ। আমি এই কথা বলি, আমার এক বন্ধু আছে, ও 2024 সালে এদেশে আসে। তো ও যেদিনকে আসছে তার 5 দিনের মাথায় আমি ওকে আমার কোম্পানিতে কাজে নিয়ে নেই। এখনো ওইখানেই কাজ করতেছে, এখনো ওইখানকার টিম লিডার হয়ে গেছে, বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। ওর স্ত্রী ও সন্তান সম্ভব এখানে ভালো আছে। আমার ভাই আসছে, ভাইয়ের জন্য আমার কাজ বেগ পেতে হয় না। আমার ভাইয়ের ওয়াইফ আসছে, ওদেরকেও নিয়ে আসছি, ওদের কাজ পাইতে বেগ পেতে হয় না। ওরা আসার 7 দিন 10 দিনের ভিতরে কাজ পেয়ে গেছে। বাট আমার জন্য ছিল ডিফিকাল্ট, কারণ আমার কেউ ছিল না। ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটি কোনো সিনিয়রও ইউকেতে নাই যে আমাকে হেল্প করতে পারবে, যার কাছ থেকে আমি সাহায্য নিতে পারবো, এখন আইডিয়া দিতে পারবে অ্যাটলিস্ট, যে রবি এটার পরে এইটা করো, এটার পরে এটা করো, তাহলে এটা হবে। তো এটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। 1.5 মাস এরকম চলে যায়, বাসা পাল্টাছি এর মধ্যে। আবার সেই বাসায় যাওয়ার পরে 15 দিন পরে আমাদেরকে সেই বাসাও ছাড়তে হয়। তার মানে 2 মাসে আমি 2বার বাসা চেঞ্জ করছি অলরেডি। চেঞ্জ করার পরে তখন আমার কাছে জমানো টাকা প্রায় শেষ। সর্বোচ্চ আমার কাছে তখন 1000 টাকার মতো ছিল। হ্যাঁ, তো 1000 টাকা দিয়ে আমি খাবো কি, পরবর্তী মাসে বাসা ভাড়া দেবো কি, আর কাজ করবো কি? তখন আমার এক বন্ধু, যে আমার আগে আসছিল, বার্মিংহাম ছিল, বার্মিংহাম থেকে লন্ডনে চলে আসে। আসার পরে আমাকে বলে তুই কাজ পাচ্ছিস, তুই আমার সঙ্গে আয়, তোকে আমি কাজ দিব, আমার দিচ্ছি। তো ও আমাকে এটা কোম্পানিতে যায়, একদিন ওর সঙ্গে যাই।
ফর্ম ফিল আপ করে রেখে আসি, 2 দিন পরেই ডাক পাই, ইন্টারভিউ হয়, ইন্ডাকশন হয়, কাজ শুরু হয়ে যায়। কাজটা ছিল খুব অদ্ভুত। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা শিফট, 1 ঘন্টা ব্রেক, আনপেইড। আর বেল্টে করে রুটি আসতো, রুটি হাত দিয়ে ধরে এক হাতে বক্স বানাইতাম, বেল্টে রুটি আসতো, রুটিগুলাকে হাত দিয়ে টান দিয়ে ধরে বক্সে ফেললে আবার মেশিন দিয়ে দিতাম, একটু কষ্টেপ দিয়ে লেগে আবার বেশ থেকে এক্সপার্টের সব বেরোয় যেত। ইটস লাইক এ লেবার। দ্যাট ইজ মাই সেকেন্ড জব ইন ইউকে। এবং এই জবটার মান্থলি আমার কামাই ছিল 1200 পাউন্ড ম্যাক্সিমাম। তো ওইটাই আমার প্রথম শুরু হয় আসলে প্রফাউন্ডেবল যে ইনকাম যেটাকে বলে। আপনার বাসার রেন্ট কেমন ছিল? ওই সময় তো আমি 1 রুম নিয়ে থাকতাম। তখন আমাদের প্রথম যে বাসায় উঠছিলাম ওখানে আমরা মানে 7 দিনের জন্য 50 পাউন্ড দিয়েছিলাম। ওকে। 250, সরি, 7 দিনের জন্য 250 পাউন্ড দিয়েছিলাম 7 দিনের জন্য যে বাসায় ছিলাম। এরপরে যে বাসায় উঠি সে বাসায় আমরা অ্যাডভান্স দিয়েছিলাম 600 আর বাসার রেন্ট ছিল 600। আর তৃতীয় যে বাসাতে আমরা উঠছি যখন আমি এই কাজটা পাইছি তখন আমার 750 টাকা হচ্ছে বাসা ভাড়া, 750 পাউন্ড হচ্ছে আমার অ্যাডভান্স। তো 1200 টাকা কামাই করে 750 টাকা দিয়ে এটা সো ডিফিকাল্ট। ইন দ্য মিন টাইম আমার ওয়াইফ তো স্টুডেন্ট হিসেবে যাওয়া আসা করতো, তার একটা খরচ চলে আসছে এখন। সেটাও আমার একটা কোশ্চেনের অংশই ছিল। লাইক আচ্ছা, উনি লাইক আপনি যেহেতু এসেছেন হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় আপনার ওয়াইফের সাথে, তো আপনি বলছিলেন যে ভাবির হচ্ছে গিয়ে রিসেন্টলি বেবি হয়েছে, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদার দ্যান আওয়ার কান্ট্রি, দেন সাথে হচ্ছে গিয়ে তার ওখানে যাওয়ার পরে নিউ স্টাইলের পড়াশোনা, লাইক বাংলাদেশের সাথে তো অবশ্যই ইউকের একটা ডিফারেন্স আছে। তো সেই যে ডিফারেন্স সহকারে তারপরে হচ্ছে গিয়ে এছাড়াও তার স্ট্রাগল আছে, লাইক আপনি বলছিলেন যে আপনার প্রথম দিকে সেই ইনকাম বা কাজের একটু প্রেসার বা বাসায় ঠিক মতো হয়তো বা বলছিলেন যে আপনার শোয়ার মতো ব্যবস্থা করতে কয়েকদিন সময় লেগে গিয়েছিল, লাইক টোটালি স্ট্রাগল পিরিয়ড শুধু আপনার না ভাবিরও যাচ্ছিল। সো ভাবি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, লাইক পড়াশোনা, সংসার সবকিছু মিলিয়ে? সত্যি কথা বলতে কি আমি আজকের এখন পর্যন্ত আপনার সামনে বসা পর্যন্ত যে অবস্থা আছি পুরোটাই হচ্ছে গিয়ে ওই মহিলার স্যাক্রিফাইসের জন্য। উনি যদি স্যাক্রিফাইস না করতেন তাহলে আমি ফয়েজ আহমেদ রবি ইউকেতে একদিন থাকার মতো কোনো অবস্থা থাকতো না। উনি অনেক পরিশ্রম করছেন, উনি অনেক ত্যাগ করছেন, যেটা আসলে কম মেয়ে মানুষ ত্যাগ করতে পারে এরকম জানি না, হয়তো অনেকেই পারে, বাট আমার কাছে মনে হয় আমার ওয়াইফ সবচেয়ে বেশি করছে। কারণ 2 মাসে একটা বাচ্চাকে সে নিয়ে আসছে, কারণ সে ওখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি জব করতো। তার ওয়াইফ তাকে বাচ্চার জন্য তাকে ভাবতে হইতো না, তার মা বাবাই আমার বাচ্চাকে ফেল দিত। এখানে আসার পরে যে রিয়েল স্ট্রাগলটা সে ফেস করছে এটা তাকে আর শক্ত বানাইছে, অনেক শক্ত বানাইছে। এমন দিনও গেছে আমার ওয়াইফ বাচ্চা নিয়ে রাস্তায় বেরোয় কান্নাকাটি শুরু করে দিছে। বাসা থেকে ইউনিভার্সিটি কতটুকু দূরে ছিল? অনেক দূরে ছিল, প্রায় 3 ঘন্টা ট্রেন ড্রাইভ হচ্ছে গিয়ে। মেইন কোভিড পরবর্তী ইউনিভার্সিটি গুলো কিন্তু অনলাইনে ক্লাস দিত। ওকে। আর আমি যেহেতু রাতে কাজ করতাম, যখন ওর ইউনিভার্সিটি যেতে হতো তখন আমি দিনের বেলা বাচ্চা রাখতাম, আর ও দিনের বেলা ইউনিভার্সিটি শেষ করে আবার বিকাল চলে আসতো। তখন মানে 1 পয়সা 1 টাকা এদিক সেদিক করতে পারছি না। ওয়াইফকে নিয়ে গিয়ে যে বাজারে গিয়ে বলবো তুমি এটা ধরো, এটা কিনে দেবো, এরকম কোনো অবস্থা ছিল না। এমন বাজে দিন যাচ্ছিল তখন আমাদের। 1 মাসে আমি একটু ওভারটাইম করছিলাম। ওই দিন আমার প্রথম আমি এবং আমার ওয়াইফ মিলে আমাদের বাসার পাশে একটা ডোনার কাবাবের দোকানে ডোনার খাইছিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম আউটিং। 6 টাকা না, মানে 5 টাকা ছিল ওই সময়। 5 টাকা ডোনার কাবাব খেয়ে আমাদের দুজনের অনেক তৃপ্তি পেয়েছিলাম যে প্রথম আমরা ইউকেতে কোথাও আউটিং করছি। আউটিং বলতে হচ্ছে কি বাসার সামনে বাচ্চা নিয়ে হাইটেটে গিয়ে ডোনার কাবাব খেয়ে চলে আসছে। এটা ছিল আমাদের প্রথম আউটিং। অ্যান্ড এরপরে আমি অনলাইনে তো আমি ট্রাই করতে থাকি, কারণ আমি যেহেতু কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিছি, আমি অনলাইন প্রচুর আবেদন করতে থাকি। তো হঠাৎ করে একদিন আমার কাছে ডাক আসে জেট2 এয়ারলাইন্স থেকে। ওকে। তখন আমি এয়ারলাইন্সের প্রতি আমার একটা ঝোঁক ছিল, তখন আমি বললাম যে আমি এয়ারলাইন্সে জব করবো। ইন্টারভিউ দিয়ে এসে চাকরি হয়ে যায়। ওই রুটির ফ্যাক্টরিতে কাজ করার 2 মাসের মাথায় আমার চাকরিটা হয়ে যায়, কনফার্ম হয় এয়ারপোর্টে। তখন আমি রুটির ফ্যাক্টরি থেকে পেইড লিভ নিয়েছিলাম 2 সপ্তাহের জন্য বা 3 সপ্তাহের জন্য পেইড লিভ নিয়ে আমি চলে গেছিলাম কাজ করতে।
যখন আমি কাজ করতে চলে যাই এয়ারপোর্টে, তখন আমার এয়ারপোর্টে 1 মাস ট্রেনিং এবং 2 মাস আমি, আমার সমস্যা কি ছিল, আমি তখন আমার আয় ব্যয় এবং আমার ইউনিভার্সিটি যে টিউশন ফি প্রতি মাসে 1500 পাউন্ড, এটা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমি 3টা কাজ একসঙ্গে করা শুরু করি। আমি এয়ারপোর্টেও কাজ করতাম, আমি রুটি ফ্যাক্টরিতেও কাজ করতাম, আমি একটা সাবওয়েতেও কাজ করা শুরু করি। তো দেখা যেত যে 2 থেকে 2.5 মাসের মতো আমি বাসায় আসি নাই, এমন এমন অবস্থা হয়েছিল অলমোস্ট। আমি ঘুমাইতাম ট্রেনে, বাসে, কাজে যাইয়া 1 ঘন্টা আগে কাজে ওখানে ঘুমিয়ে যেতাম। রাত 2টার সময় সাবওয়েতে কাজ শেষ করতাম, ওখান থেকে বাস ধরে এয়ারপোর্টে চলে যেতাম। এয়ারপোর্টে আমার কাজ শুধু সকাল 5টা থেকে, সকাল 5টা থেকে 11টা পর্যন্ত এয়ারপোর্টে কাজ শেষ করে সেখান থেকে বাসায় এসে আবার চলে যেতাম সাবওয়েতে, মানে নন স্টপ, উইদাউট ঘুম, কারণ আমার ইউনিভার্সিটি টাকা দিতে হবে। ইন দ্য মিন টাইম একটা মরার উপরে খরার ঘা চলে আসে, ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা ডিসক্লোশন লেটার দিয়ে দেয়, কারণ আমরা টাইম মতো টাকা দিতেছি না, এই জন্য আমাদের ভিসা কাটেল করে দিবে। উইদিন 2 উইকস এর ভিতরে যদি টাকা পেমেন্ট না করি তাহলে আমাদের ভিসা কাটেল, আমাদেরকে ব্যাক টু ব্যাক, মানে ব্যাগ এন্ড ব্যাগেজ দেশে ফিরে যেতে হবে। এখন তো আমি নিতে হবে, তখন আমি এয়ারপোর্টে জবটা ক্লোজ করি। জবটা ক্লোজ করার পরে আমি ওখান থেকে 3000 পাউন্ডের মতো পাই। তো ইউনিভার্সিটি আমাদের কাছে 8000 টাকার মতো পাইতো। তো টাকা কোথা থেকে পাবো? একজন বললো টাকা দিবে, দাঁড়িয়ে থাকলাম একটা জায়গায়, নির্দিষ্ট সময় যেতে বলছিল আমাকে এক জায়গায়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বেরোচ্ছে, তার কোনো আসার নামগন্ধ নাই, তার ফোনও ধরে না। পরবর্তী সে আমার যখন ফোন ধরলো, বললো যে তোমাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা আসলে অন্য একজনকে দিছি, তুমি সে অন্য জায়গায় ব্যবস্থা করে নাও। মাথার উপর আকাশ ভেঙে পড়ে, কারণ ওই দিনকে আমি ইউনিভার্সিটিতে ফোন দিয়ে বলেছিলাম যে আমি আজকের ভিতরে টাকাটা পেমেন্ট করবো। তার মানে আমার ডিসক্লোশন লেটার এবং আমার মায়ের সাহায্য নিয়ে আমি পুরো টাকাটা শেষ করতে তখন পারি। এইভাবে আমরা ভিসা ঠেকাই। ফার্স্ট 6 মান্থ ছিল আমাদের এরকম। এরপরে আমি তখন ওখানে আমি কাজটা জয়েন করি একটা শর্তে, যে ওইখান থেকে আমাদেরকে ভিসা স্পন্সরশিপ দিতে হবে। 6 মান্থ পরে চাকরি পাওয়ার পরে যত করে আমি এখানে লিগালি থাকতে পারবো। ইউনিভার্সিটি টাকা শোধ হয়ে গেছে, ভিসার মেয়াদ আমাদের তখন সেটাতে যেতে হবে। বাট আমার সবসময় প্ল্যান ছিল যে পিএসডব্লিউ তে আমাদের যাওয়ার কোনো প্ল্যান নাই, আমি সরাসরি স্কিল ওয়ার্কারে যাবো, তা না হলে আমার এই সময়টা মানে ফাঁকা যাবে। কারণ ইউকেতে যদি কেউ আসে স্টুডেন্ট ভিসাতে, স্টুডেন্ট ভিসায় যে সময়টা সে থাকে বা পিএসডব্লিউ কালীন সময় যেটা যে সে তারা যে থাকে, সেটা কোনো কাউন্ট হয় না আপনার লং টাইম রেসিডেন্সির ক্ষেত্রে। অনলি কাউন্ট হয় তখন যখন আপনি কোনো স্কিল্ড ওয়ার্কার রুটে থাকেন। ওকে, তো স্কিল ওয়ার্কার রুট ছাড়া ইউকেতে আসলে কোনো থাকার কোনো ভ্যালু নাই, কাউন্টেবল না। তো আমি তখন বুঝতে কাজ করতাম, ওইখান থেকে আমি চলে আসছি। তখন কাজে স্ট্রাগলটা একসাথে শুনবো ইনশাআল্লাহ। জাস্ট ছোট্ট একটা ব্রেক নিব দর্শক, আমরা এখন ফিরে আসছি।
লাইক প্রাক্তন বসে দেখা হয়ে গেল, বিকন ফার্মাসিউটিক্যাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব মাহমুদুল হক পল্লব। আসলে উনি আমার জন্য একটা ব্লেসিং ছিল। সো আবার উনি আবার আমার ওয়াইফের ইউনিভার্সিটির বড় ভাইও ছিল। তো বস আসলে বলবো যে গার্জিয়ান যেমন বিজ্ঞানেও ছিল তেমন আবার এখানেও ছিল। তো উনি আসলে আমাকে অনেক একটা জব পেতে হেল্প করছে, যে জবটা স্পন্সরশিপ সহ ছিল, অ্যাকচুয়ালি স্পন্সরশিপ সহ ছিল। দে আমার যখন ইন্টারভিউ হয় তখন ইন্টারভিউতে একটাই কথা ছিল যে আফটার কনফার্মেশন ইউ উইল হ্যাভ দ্য স্পন্সরশিপ। তো আমি চাকরি কনফার্মেশন করি, ওখানে কাজ করতেছিলাম, বেশ ভালোই কাজ করতেছিলাম। ওই কোম্পানির নিয়ার অ্যাবাউট 30,000 পাউন্ডের মতো টার্ন ওভার আমি নিয়ে আসছিলাম 6 মান্থ, যেটা হচ্ছে আসলে এত সহজ না। ক্লায়েন্ট ম্যানেজ করে ক্লায়েন্টের সঙ্গে সার্ভিস দেয়া, আবার অনেক দূরে দূরে রিমোট এরিয়াতে গিয়ে সেখান থেকে কাজ বের করে নিয়ে আসা, থার্ড পার্টির সাথে কাজ করা, এগুলো আমি আসলে কাজগুলো শিখছিলাম ওই কোম্পানিতে কাজ করে, নিউ কোম্পানি সেট আপ করা। এনিওয়ে, তো যখন আমার ভিসার মেয়াদ আর মাত্র 10 দিন বাকি আছে শেষ হয়ে যাবে, তখন ওনারা আমাকে জানালো এখন তোমাকে স্পন্সরশিপ দিব আমরা, তুমি ডকুমেন্টগুলো জমা দাও। তখন আমি এটা চিন্তা করলাম, আসলে আমি যদি স্পন্সরশিপ নেই তাহলে তো আসলে আমার ওয়াইফ তো এখনো বাচ্চা ছোট, আমার তো কাজ করতে পারবে না। আলটিমেটলি তো আমাকে ঘরে বসে থাকলে পরে আমার ওয়াইফ আসলে আমাকে ওরকম ব্যাকআপ দিতে পারবে না। তো তখন আমি বললাম যে তাহলে আমি না নিয়ে আমার ওয়াইফকে আপনি স্পন্সরশিপটা দেন। আমি তখন এইচআর ছিলাম ওই জায়গায়। তো ওনারা তখন রাজি হয়ে গেল। ওনারা তখন বল ঠিক আছে আমার ওয়াইফকে আমি স্পন্সর দিচ্ছি, বাট এর জন্য একটা পেমেন্ট ওনারা চার্জ করবে, সেটা হচ্ছে গিয়ে এখানকার লিগ্যাল পেমেন্ট। একটা প্রতিটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ইস্যু করতে গেলে দিতে হয় এমপ্লয়ি, কারণ আমার জন্য তাকে দিতে হবে, কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট ওদের পে স্লিপে 6 মাসের জন্য অলরেডি রেডি হয়ে গেছে। আমার ওয়াইফের ছিল না তখন, এখন কে টাকা দিবে? তো তখন শরণাপন্ন হইলাম যে মহাদয়াল বাবা ব্যাংকের কাছে, যার কাছে অফুরন্ত টাকা 14,000 পাউন্ড উইথড্র করে এবং সার্চার সবগুলো জমা দিয়ে দিই। এরপরে যেদিনকে আমার ভিসা শেষ হচ্ছে, 29 তারিখে আমার ভিসা শেষ হবে, আমি 28 তারিখ বিকাল 5টার সময় আমার হাতে আমি স্পন্সরশিপ লেটার পাই, এবং ওই রাতে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিই। এরপরে আমার লিগ্যাল থাকলাম, আমাকে আর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে যেতে হয় না এই কারণে। ইন দ্য মিন টাইম আমি ড্রাইভিং লাইসেন্স পাস করে ফেলি। সত্যি কথা বলতে কি, বিদেশে থাকতে গেলে ড্রাইভিং লাইসেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে কি ড্রাইভিং শিখে এসেছিলেন নাকি এখানে এসে শিখলেন? বাংলাদেশে আসলে গাড়ি টুকটাক, এটা আপনিও জানেন ভালো মতো, আমার বসদের এদিক সেদিক গাড়ি চালাইতাম, আমাদের ওটা গাড়ি চালানোর মতো পড়ে না। বেসিক্যালি আমি বাইকারই ছিলাম বাংলাদেশে। এই দেশে আসার পরেই আমি ইনস্ট্রাক্টরের কাছ থেকে হেল্প নিয়ে আমি গাড়ি চালানো শিখি। একটা টপিক আমি বাদ দিছি, আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন আমাকে ইনস্ট্রাক্টরের কাছে যাওয়া লাগতেছিল, তখন আমি আবার 2টা জব করা শুরু করি। আমি বিকাল 5টায় আমার কেয়ার হোমের কাজ শেষ করে বাসায় এসে রাত 9টা পর্যন্ত ঘুমাইতাম। 10টায় ভিতরে আমি মোটা বা ক্যাশে করতাম। ওই নাইট শিফটে যে ক্যাশের টাকাটা আসতো, ওইটা দিয়ে আমি ইনস্ট্রাক্টরের পেমেন্টটা কমপ্লিট করি, ইনস্ট্রাক্টরের ফিটা আমি দিয়ে দিই। এভাবে করে আমি ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশের সাথে আপনাদের লন্ডনের লাইক ইউনাইটেড কিংডমের লাইক পার্থক্যটা কিরকম ড্রাইভিং এর? এটা দিন আর রাত পার্থক্য। ইউনাইটেড কিংডমে একটা লাইসেন্স নিতে গেলে আপনাকে যে পরীক্ষার ধাপগুলো দিয়ে যেতে হবে, ইজ টু টাফ। আমি একবার থিওরিতে এবং একবার প্র্যাকটিক্যাল ফেল করছি, দ্বিতীয়বার আমি পাস করছি। এবং পরীক্ষাগুলো খুবই এক্সপেন্সিভ। লাইক আপনাকে একটা এক্সাম স্লট নিতে গেলে আপনাকে 220 পাউন্ড দিতে হবে, আর একটা থিওরি দিতে গেলে আপনাকে 26 পাউন্ড দিতে হয়। সো নিয়ার অ্যাবাউট 300 পাউন্ড। আর ইনস্ট্রাক্টর হচ্ছে প্রতি ঘন্টায় 70 পাউন্ড করে চার্জ, প্রতি 2 আওয়ার্সের জন্য 70 পাউন্ড করে চার্জ করে। সো আমি 8টা লিসন নিয়েছিলাম টোটাল। তো পুরো ড্রাইভিং লাইসেন্সের বিষয়টাই আমি হচ্ছে গিয়ে নাইট শিফটের কাজ করে এক্সট্রা আওয়ার করে নিজে না ঘুমাইয়া
নিজের আহ, স্বপ্নের পিছনে ছোটার জন্য এই কাজটা আমি করছি। তো মজার ব্যাপার কি জানেন সজীব, যে আমি যখন এক্সামে ফেল করি ওই দিনকে আমি জেদ করে এসে এক দোকান থেকে একটা গাড়ি কিনে ফেলছিলাম। তখন আমি পাশ করি নাই। আমি গাড়ি কিনে গাড়ি আমি ওই গ্যারেজে রেখে দিয়েছিলাম, গাড়ি ওইখান থেকে আনি নাই। তো 7 দিন যায়, 8 দিন যায়, 10 দিন যায়, ওই লোক আমাকে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে, ভাই গাড়ি নেন না কেন, ভাই গাড়ি নেন না কেন, আমার তো নতুন গাড়ি ঢুকবে, ভাই আমি গাড়ি রাখতে পারতেছি না, আপনার টাকা ফেরত নিয়ে যান, আমার গাড়ি আপনি নিয়ে যান, আমার গাড়ি নিতে হবে না। তো তখন আমি সামহাও আরেকটা স্লট ম্যানেজ করি। ওই স্লটটা যে লোকটা আমাকে দিছিল উনি খুব ভালো ছিল, সত্যি কথা, উনি বাঙালি এক ভাই, আমি কোনো চেহারা দেখিনি। উনি ওই স্লটটা আমাকে 120 পাউন্ড ম্যানেজ করে দিছিল। আসলে ইউজুয়ালি ওই স্লটটা 200 চাই এক্সাম হলে, ওদিনকে আমি পাস করি। আছে আপনি আপনার চারপাশের দিকে তাকালেই বুঝতে পারবেন। এর আগের দিন যখন পরীক্ষা তখন যে বসছিল উনিও সাদা ছিল, আর আজকে যার সাথে আমি বসছি উনিও সাদা ছিল, কিন্তু প্রতিটা ড্রাইভিং অপোজিট একটা আমার সাথে বসে আছে। উনি আমার ফ্যামিলি নিয়ে জানতেছে, উনি আমার বাচ্চা নিয়ে জানতেছে, উনি ওনার বাচ্চাদের কথা শেয়ার করতেছে, ওনার বাচ্চার বাচ্চা আছে তাদের কথা শেয়ার করতেছে। তো somehow আমি যখন গাড়ি নিয়ে থামলাম তখন আমাকে 0 মাইনর, 0 সিরিয়াস 1 মাইনরে আমাকে পাস করাই দিল। জিরো সিরিজ So that was মাইনর জিনিসটা কি একদম সংক্ষেপে বলবেন? আচ্ছা, আমাদের এখানে সিরিয়াস ফল, যদি আপনি 3টা সিরিয়াস ফল করেন, ওকে, একটা সিরিয়াস ফল করলেও আপনি বাদ। আর যদি মাইনর, আপনি যদি 5টা মাইনর করেন তাহলে আপনি পাস করবেন, বা 5টার বেশি মাইনর ফল্ট করলে আপনি ফেল করবেন। মাইনর বলতে কি, আপনি ইন্ডিকেটর তো ভুলে গেছেন, এটা সিরিয়াস ফল্ট। হ্যাঁ, আর আপনি রিভার্স গিয়ারে যাচ্ছেন, পেভমেন্টের সঙ্গে আপনার চাকা লেগে গেছে, ইটস তখন গ্লাসের আপনি টিপ দিচ্ছেন বা পানি বেরোচ্ছে না, বা পানি আপনি, এটা মাইনর ফল্ট। তো আপনার কাছে কি মনে হয়, লাইক আপনাকে মানে যারা এখনো হয়তো বা লন্ডনে আসা প্ল্যান করছে তাদের জন্য কি বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসা জরুরি, নাকি এখানে এসে শেখাটা জরুরি? সত্যি কথা থেকে আপনার বেসিকটা জেনে আসা জরুরি, কিভাবে গাড়ির স্টিয়ারিং কাজ করে, কিভাবে গাড়ির মেকানিজম গুলো কাজ করে, কতটুকু মোড় নিলে গাড়ি কতটুকু করে, এতটুকু শিখে আসা উচিত। বাট এখানে আপনি লেসন না নিয়ে পরীক্ষা দিলে ইটস ইম্পসিবল টু গেট পাসড ইন দিস এক্সাম। ওকে, আল্লাহর রহমতে এই ইউকে লাইসেন্স দিয়ে আমি জার্মানিতে গাড়ি ড্রাইভ করছি, আমি ইটালিতে গাড়ি ড্রাইভ করছি, আমি তার্কিতে গাড়ি ড্রাইভ করছি। সো আমার এই লাইসেন্স দিয়ে ওয়ার্ল্ডের এনি কান্ট্রি আপনি ড্রাইভ করতে পারবেন, ওকে, লেখা আছে লাইসেন্সের ভিতরে। গটসা। ওকে, তাহলে আপনার এত জায়গা থাকতে আপনি ইস্ট লন্ডন, আই মিন পোর্টসমাউথ ইউনিভার্সিটিটাকে আপনারা কেন চুজ করলেন? বেসিক্যালি তখন আমার হাতে অপশন ছিল না, সেশন শেষ হয়ে যাচ্ছিল। এখন ওই ইউনিভার্সিটির সেশনটাই শুধুমাত্র ওপেন ছিল, ওকে, এই জন্য ওটাতে অ্যাপ্লাই করার পরে ওইখান থেকে হচ্ছে গিয়ে সুযোগটা নেওয়া। ইস্ট লন্ডনে বাংলাদেশি কমিউনিটি কেমন? লাইক প্রচুর স্ট্রং। আমি যেখানে বর্তমানে বসে আছি এই এলাকার 65% পিপল বেঙ্গলি। ওকে, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম আর সিলোটি, টু বি অনেস্ট। মাইনরিটি অফ দেম আর লাইক নর্মাল পিপল লাইক ঢাকা। লন্ডন তারা আসলে দুইটা ভাবে চিনে বাংলাদেশকে, আর ইউ সিলোটি আর ইউ বেঙ্গলি। ওকে, সো সিলোটি ইজ সিলোটি, বেঙ্গলি মিন্স ইউ আর ফ্রম ঢাকা। ওকে। তো ওখানে লাইক আপনি এখন যেখানে আছেন, লাইক প্রথম দিকে যেখানে উঠেছিলেন সেখান থেকে লাইক 45 মিনিট দূরে আপনার গ্রোসারি ছিল, বর্তমানে কি হাতের আশেপাশে আছে? এবং সেখানে গেলে লাইক দেশি স্বাদের যে একটা মাছ পাওয়া বা খাবার বলতে পারেন, অথবা যে মশলাগুলো আছে ওগুলো কেমন লাগছে? আমার বাসা থেকে 7 মিনিট দূরত্বে বাজার, হেঁটে গেলে 7 মিনিট দূরত্বে বাজার। আমার বাসা থেকে 5 মিনিট দূরত্বে স্টেশন। আমি এখন 4 বেডরুম একটা বিশাল বাসা নিয়ে থাকি আল্লাহর রহমতে। আমার বাসার পিছনে বিশাল গার্ডেন আছে, আর সব অ্যামিনিটিস গুলো খুব পাশে, খুবই কাছাকাছি। সেন্ট্রাল লন্ডন থেকে আমি মাত্র 20 মিনিট দূরত্বে অবস্থান করতেছি বর্তমানে। এটা খুবই এক্সপেন্সিভ একটা এরিয়াতে অবস্থান করতেছি। সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ আমাকে শিক্ষা না দিলে এই পর্যন্ত আসতে পারতাম না। আর আরেকটা বিষয় আপনাকে না বললেই নয়, অবশ্যই। আমি যখন এয়ারপোর্টে জব পাই তখন আমাকে সবাই উপহাস করতেছিল যে এই লোকের মাথা খারাপ হয়ে গেছে, এই লোক আসছে সেদিন আজকের এয়ারপোর্টে জব পাবে।
আমি HMRC, আমাদের এখানে যেটাকে ট্যাক্স রিটার্ন যে বিষয়টা বলতাম বাংলাদেশে আমরা বুঝি, সেটাকে এখানে এটাকে বলে HMRC। HMRC-তে আমি জব ট্রাই করছিলাম, সেখানে আমি ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছিলাম। বাট তখন আমার ইন দ্য মিন টাইম আমার অন্য বুটসে আমার জব হয়ে যায়। আমার স্পন্সরশিপের দরকার ছিল যেন আমি বুটসে জয়েন করি। HMRC-তে আমি তখন জয়েন করিনি। ট্রান্সপোর্ট ফর লন্ডন, TFL নামে সবাই চেনে এই দেশে। তো লন্ডনের সকল পাবলিক ট্রান্সপোর্ট গুলো এদের আন্ডারে মানে চালিত হয়। সেখানে আমি জব করার চেষ্টা করেছি এবং সেখানে ফাইনাল ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছি। বাট ইন দ্য মিন টাইম আমার সিভিল সার্ভিস হয়ে গেছিল, এই জন্য আমি ওখানে আর যাইনি। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি কিভাবে মানুষ ছাড়া, কারো হেল্প ছাড়া নিজে যতটুকু নলেজ আছে, নিজে যতটুকু ক্যালিবারিটি আছে, সেই ক্যালিবারটাকে ইউজ করে আউটপুট নিয়ে আসার। আল্লাহর রহমতে আমি এখন এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছি। আমি এমন একটা কাজে নিয়োজিত বর্তমানে যার জন্য এই দেশের মানুষ শান্তিতে রাত্রবেলা ঘুমাইতে পারে, আদারওয়াইজ কেউ ঘুমাইতে পারতো না রাতে। ওকে, তো আপনি তো এখন অনেক কষ্টে পড়ে খুব আলহামদুলিল্লাহ একটা স্থিতিশীল অবস্থায় আছেন বলছিলেন আপনি। তো পিছনের দিকে তাকালে এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বড় শিক্ষাটা কি মনে হয়? ধৈর্য, আত্মবিশ্বাস আর সময়ের সঠিক ব্যবহার, সঠিক সিদ্ধান্ত। আমি বলবো না আমি 99% কারেক্ট, আমি বলবো আমি 1% কারেক্ট, 99% ভুল। হয়তো আমি এর চেয়ে ভালো কিছু করতে পারতাম, বাট হোয়াটএভার আল্লাহ রিটেন ফর মাই তাকদির, আই কান্ট চেঞ্জ ইট। ওকে, আমাকে ওইটা মেনে নিতে হবে, এর চেয়ে বেশি পারবো না, কমও পারবো না। আমি চাই না যে কাউকে নিরসিত করতে। যদি কেউ আসলে স্ট্রাগল পার করতে পারে, অবশ্যই 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 ওয়েলকাম টু ইউকে। ইউকে না, পৃথিবীর যে কোনো দেশেই প্রথম 2টা বছর 3টা বছর খুবই স্ট্রাগল যাবে। প্রথম 2টা বছর যদি কোনো মানুষ স্ট্রাগল করে সার্ভাইভ করতে পারে, তার জন্য পৃথিবীর সাইবেরিয়া হোক আর দুর্গম মরুভূমি হোক, সাহারা মরুভূমি হোক, সে সব জায়গায় সার্ভাইভ করতে পারবে। এটা এতটুকু আমি বিশ্বাস। আপনার এই 4 বছরের জার্নিতে ঘটে যাওয়া খুব মজার কোনো একটা ঘটনা বলেন, অথবা যেটাকে আপনি স্মরণীয় ঘটনা বলতে পারেন, সেটা একটু দুঃখের হতে পারে, সবচেয়ে যেটা আপনি যেটা সারা জীবন মনে রাখবেন এবং যেটা আপনার জীবনে একটা লেসন হয়ে থাকবে। আমার লেসন, একটা মজার কোনো ঘটনা যেটা আপনাকে মনে হবে, লাইক আপনি বলছিলেন যে 4টা বড় বড় স্বর্ণের খণ্ড নিয়ে আপনি গেলেন, লাইক গুড়ের খণ্ড। ও আচ্ছা, একটা মজার ঘটনা যেটা আপনার কাছে লাইক বলতে পারেন একটা লেসন, যে হ্যাঁ এই জিনিসটা হয়েছিল, এই জিনিসটা আপনি হয়তো ভবিষ্যতে অ্যাভয়েড করবেন, ব্যাপারটা এরকম আর কি। অবশ্যই কারো কাছ থেকে সাহায্য চাই, আমি জীবনে অ্যাভয়েড করবো, ওকে, নাম্বার 1। মজার ঘটনা বলতে কি সজীব, এরকম মজার ঘটনা সজীব আমার মানে পুরো লাইফটা না স্ট্রাগল দিয়ে ভরা সজীব। আমি আসলে একটা গল্প তোমাকে বলতে পারবো না, যে গল্পটা মনে করলে আমি হা হা করে হাসবো তোমার সামনে। আমার কাছে শুধুমাত্র কয়া আঁকা নয় আঁকার গল্পই বেশি, হাসির গল্প আমার কাছে খুব কম। আচ্ছা, আর আমি মানুষটা এখন আল্লাহ রহমতে চেষ্টা করি, তুমি ওকে জানো, আমি সবাইকে চেষ্টা করি যে আমার যেন চারপাশে সবাই আমার যাতে ভালো থাকে, যে বড় হয় যাতে সবাই। তো মনে আছে তুমি যখন আসো, তুমি কিন্তু আমার আগে প্রমোশন পাইছিলা, 1 বছর আগে প্রমোশন পাইছিলা, তুমি কিন্তু আমার আগে গ্রো করছিলা। সো এখনো এই ঠিক সেম কাজই সজীব আমি এখনো এখানে করে যাচ্ছি। আমার 4টা পুলিশ অফিসার এখন আমার সাথে, সবগুলো কি আমার নিজের হাতে ট্রেনিং করা, আমার নিজের হাতে পড়াশোনা করানো, নিজের হাতে পরীক্ষা দিয়ে মানে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পাশ করানো। সবাই স্পন্সরশিপে আছে সবাই, এবং পাইপলাইনে আরো 4জন আছে, 3জন আছে, একজন ফেল করছে। 3জনের ভিতরে হয়তো 2জন বা 1জন টিকবে আশা করি এই বছরে জুন সেশনে। ডিসেম্বর সেশনে আবার যখন নিবে তখন আমি আবার যদি ভালো মানুষ পাই তাদেরকে হেল্প করব। মজা বেশি কি সজীব, তুমি যদি এদেশে কোনো সিভিল সার্ভিস করো আর সে যদি কি ওয়ার্কিং ক্যাটাগরি হয়, পুলিশ, আর্ম ফোর্স, ফায়ার সার্ভিস, NHS, আমাদের মেডিকেল সার্ভিসটাকে বলে দেশে NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস। ওকে, এই তুমি 4টা ক্যাটাগরি যদি যে কোনো জব করো, তোমার জন্য স্পন্সরশিপ পাওয়া সবচেয়ে সহজ। কিন্তু আমরা আসলে এটাই জানতাম না প্রথমে। আমি জানছি কখন, 4 বছর 3 বছর 3.5 বছর পরে জানছি আমি। তো জাস্ট খুঁজতে হবে, খুঁজলেই পাওয়া যায়। তো এখন আপনি জানেন যে ইউকেতে বাংলাদেশ থেকে অনেক মানুষ স্টুডেন্ট আছে যারা আসতে চায় ফ্যামিলি সহ বা ফ্যামিলি ছাড়া।
তো এখন যারা আসার জন্য প্ল্যান করছে বা রিসেন্টলি যারা আসবে অথবা যারা চিন্তা করছে যে ভবিষ্যতের জন্য লাইক 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরে ইনটেকে অ্যাপ্লাই করবে, তাদের জন্য আপনার পরামর্শটা কি? দেখো সজীব, এই মুহূর্তে ইউকে এর ইমিগ্রেশন রীতি বা নীতি দুটোই প্রচুর চেঞ্জ হয়েছে। সো 10 বার ভেবে একবার ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে, আমি বলবো। কারণ এইখানে এসে আগে আমরা যখন স্কিল ওয়ার্কার রুটে ঢুকছি, তখন আমাদের থ্রেশহোল্ড ছিল হচ্ছে গিয়ে 23,000 পাউন্ড, Okay. আর এখন সেখানে থ্রেশহোল্ড হচ্ছে গিয়ে 43,000 পাউন্ড। সো 43,000 পাউন্ড একটা ছেলে এসে ইনকাম করা বা ওই রকম ক্যালিবারে যাওয়া কিন্তু মুখের কথা না। আমি যে স্যালারিটা এখন পাই, সেটা কিন্তু আমি ওই যে 1200 টাকা বা ওই যে 256 টাকা স্যালারির সঙ্গে কিন্তু মিলে তুমি পারবা না। তোমাকে ওইটাই মাথায় নিয়ে আসতে হবে যে তুমি যদি আগামী 3 বছর নিজেকে পুড়িয়া কয়লা বানাইতে পারো, তখনই তুমি 44,300 টাকার স্যালারির চাকরি তুমি পেতে পারবা। ইটস নট ডিফিকাল্ট, ইটস নট ডিফিকাল্ট, জাস্ট তোমাকে জায়গা মতো ক্লিকটা করতে হবে। কারণ এই দেশে আমরা কিন্তু বর্ণবাদীর শিকার হই, আমরা বর্ণবাদের শিকার হই আমরা, কিন্তু সেটা সাইলেন্টলি করে ওরা, মুখে মুখে তোমাকে সামনে করবো না, কাগজে কলমে করবে, তুমি টেরও পাবো না। ওরা হেসে হেসে তোমাকে বাস দিবে, তুমি বলতে পারবে না তোমাকে বাস দিচ্ছে। এখানকার কমনওয়েলথ যেহেতু রানী আমাদেরও, ব্রিটিশ যে রাজা রানী, এদেরকে আমরাও রাজা রানী মানি এখন পর্যন্ত, তাই আমরা কমনওয়েলথ কান্ট্রির অন্তর্ভুক্ত এখন পর্যন্ত। কমনওয়েলথের লোকজনের জন্য এই ইউকে সকল সরকারি সার্ভিসে 10% কোটা থাকে। ওরা সেটাকে কমাইয়া 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 এখন 3%-এ নিয়ে আসছে। এই 3%-এর ভিতরে তোমাকে মাথায়, তুমি 100 জনের সাথে ফাইট করতেছো, তোমার জন্য 3টা সিট বরাদ্দ আছে। সো 3 জন মানুষ আসলেই কি জানে তারা অ্যাপ্লাই করতে পারবে এই পজিশনগুলোতে? তা তো জানে না। এখন তুমি অ্যাপ্লাই করলে তোমার চান্সটা বেড়ে যায়। সো তোমাকে বসে থাকা যাবে না, অ্যাপ্লাই করতে হবে। সো দে ক্যান কাম। বাট বউ বাচ্চা নিয়ে আসাটা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ না, একদমই না। যদি কেউ সিঙ্গেল ব্যাচেলারে আসে, ব্যাচেলারের পরে মাস্টার্স করে, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা ফ্যামিলি তৈরি করে, সেটা বেটার হবে এই মুহূর্তে আসা। আপনি তো 4 বছর ধরে আছেন, বলছিলেন আপনি ইউরোপের আদার্স দেশগুলো ঘুরে এসেছেন, লাইক কেমন লাগলো? সত্যি কথা বলতে কি, ইউকের ভাইব আসলে ইউরোপে পাওয়া যায় না, আবার ইউরোপের ভাইব লন্ডনে পাওয়া যায় না, মানে ইউকে পাওয়া যায় না। দুই রকম অনুভূতি। এখন আমি যদি তোমাকে বলি যে জার্মানি ইজ দ্য বেস্ট, তা বললেও ভুল হবে। আবার যদি তোমাকে আমি বলি যে ইউকে বেস্ট, তা বললেও ভুল হবে। এক একটা দেশ এক এক রকম সুন্দর। সুন্দরের সংজ্ঞা কবি সাহিত্যিক দিতে পারে না, আমি কি দিব? তবে আল্লাহ দুনিয়া সুন্দর, আল্লাহ দুনিয়া দেখা উচিত। আল্লাহ দুনিয়া দেখতে পারলে আসলে সত্যি কথা, সত্যিকার অর্থে যে অনেক কিছু শেখা যায়। আর অ্যাচিভমেন্ট গুলোকে গায়ের ভিতরে ফিল হয়, ইয়েস আই অ্যাম, আই ডিড ইট, এটা ফিল হয়। এই ফিলটা নেওয়ার জন্য হলে বিদেশ ঘোরা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ রবি, আপনার এই অসাধারণ জার্নিটা আমাদের এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনি আপনার পরিবার নিয়ে এখন ভালো আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবেন। আপনি আপনার স্ট্রাগলটা শেয়ার করলেন, এতে হয়তো বা যারা ভবিষ্যতে আসতেছে তাদের কিছুটা উপকার হতে পারে, অথবা তারা একটু সাহস পেতে পারে। সুপ্রিয় দর্শক, আজ আমরা শুনলাম 2022 সাল থেকে শুরু হওয়া এক দম্পতির জীবন যুদ্ধে দিন শেষে নিজেদের একটু ভালো রাখার চেষ্টা। এসব মিলিয়েই তো আমাদের প্রবাসীদের জীবন। আসলে দেশান্তরী হওয়ার এই পথটা কখনোই মসৃণ নয়, তবে হাল না ছাড়ার যে মানসিকতা, সেটাই একদিন সাফল্যের দেখা দেয়, যেমনটা হয়েছে আমাদের বন্ধু ফয়েজ আহমেদ রবির সাথে। তার এই গল্প হয়তো আপনাদের অনেকের জীবনের সাথেই মিলে যাবে। আবার যারা নতুন করে বিদেশে আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য হবে একটি অনুপ্রেরণা বা বাস্তবতার গল্প। আজকের মতো দেশান্তরী থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে এভাবে আমরা অন্য কোনো প্রবাসীর জীবন যুদ্ধের গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের শেকড়কে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।